পৃথিবীতে যারা নিজেদেরকে গণতন্ত্র মানবাধিকারের প্রবক্তা বলে দাবি করে রাফায় একটা অফেন্সিভে ৪৫ জন নরনারী শিশু একদিনেই এদেরকে মেরে ফেলা। সারা দুনিয়া এমনকি ইউরোপীয় ইউনিয়নও কন্ডেম করল। সেখানে যদি গণতন্ত্রের প্রবক্তা মানবাধিকারের প্রবক্তাদের পক্ষ থেকে জন কিরবি নিরাপত্তা উপদেষ্টা বলেন রাফার অফেন্সিভ এখনো হোয়াইট হাউসের রেড লাইন অতিক্রম করে, তাহলে গণতন্ত্র কোথায় থাকে, মানবাধিকার কোথায় থাকে? আজকে গণতন্ত্রের জন্য সোয়াজিল্যান্ডকে কোনো প্রশ্ন করা হয় না, কঙ্গোকে কোনো প্রশ্ন করা হয় না, গণতন্ত্রের জন্য হেইটিকে জবাবদিহি করতে হয় না, গণতন্ত্রের জন্য আজকে রুয়ান্ডাকে কোনো প্রশ্ন করা। আমরা নির্বাচন নিয়মিত করে আছি, সাংবিধানিক ধারাবাহিকতা আমরা বজায় রাখি। পারফেক্ট ডেমোক্রেসি পৃথিবীর কোথাও, আমরা পারফেক্ট একথা আমরা কখনো দাবি করি না, তবে আমরা পারফেক্ট হওয়ার পথে আমাদের চেষ্টা আন্তরিক, আমাদের প্রধানমন্ত্রী আন্তরিক, এটা তিনি প্রমাণ রেখেছেন। তাহলে নির্বাচন ব্যবস্থাকে প্রধানমন্ত্রীর অফিস থেকে বিচ্ছিন্ন করার দরকার ছিল, স্বাধীনতা দেওয়ার দরকার ছিল। লিগ্যাল ইন্ডিপেন্ডেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডিপেন্ডেন্স, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এগুলো তো একটা সরকার প্রধান চিন্তা করত যদি যখন তার নিজেরই অধীনে ছিল পুরো নির্বাচন ব্যবস্থা। ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশে সেটাই ছিল। যা কিছু পরিবর্তন, যা কিছু আইন, যা কিছু বিকাশ ধারা, এর সবটাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছে। আজকে যে বিএনপি গণতন্ত্রের নামে কারফিউ গণতন্ত্র চালু করেছে, কারফিউ গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্রের কথা যারা বলে তাদের গণতন্ত্র ছিল কারফিউ গণতন্ত্র। তাদের গণতন্ত্র ছিল পনেরোই ফেব্রুয়ারি প্রহসনমূলক নির্বাচন। তাদের গণতন্ত্র ছিল হা না ভোট, যেখানে ১১৪% হ্যাঁ ভোট হয়েছে। তাদের গণতন্ত্র ছিল ১,২৩,০০,০০০ ভুয়া ভোটার। এটা কি গণতন্ত্র? গণতন্ত্রকে তারাই ধ্বংস কিনারায় নিয়ে গিয়েছিল এবং নির্বাচন ব্যবস্থা
একটা প্রহসনে তামাশার ব্যাপার তারা তামাশায় পরিণত করেছিল। মাগুরার উপনির্বাচন, ঢাকা 10-এর উপনির্বাচন, মিরপুরের নির্বাচন, কি নির্বাচন হয়েছে? এখন তাদের মুখে গণতন্ত্রের বুলি ভূতের মুখে রাখলাম। তারা সারা দুনিয়া জানে FBI ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে। অর্থ পাচারের সিঙ্গাপুর থেকে 40 কোটি টাকার মতো আমরা আনতে পেরেছি, পাচারের টাকা, তার একার কোপ। এখন তারা ভালো মানুষ হয়ে গেল। FBI ঢাকায় এসে সাক্ষ্য দিয়ে গেছে। তারপরে আমেরিকা যাওয়া, তারেক রহমান নিষিদ্ধ। সে তো আমেরিকানদের রিপোর্টের ভিত্তিতে হয়েছিল। হাওয়া ভবন দুর্নীতির ভবন, লুটপাটের ভবন, তারা এখন দুর্নীতি আর লুটপাটের কথা বলে। দুর্নীতি কেউ করে থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়। আমার কথা হচ্ছে সরকার এখানে নির্বিকার কিনা। সরকার এখানে সৎসাহস দেখাচ্ছে, দুর্নীতির বিচার হচ্ছে, তদন্ত হচ্ছে। সরকার তো এখানে নির্বিকার নয়। সরকার তো বিএনপির মতো ইম্পিউনিটি কালচার বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইম্পিউনিটি কালচারটা গড়ে তুলে, সেটাই হচ্ছে বড় কথা। এখন আমি মন্ত্রী, আমি যদি কোনো দুর্নীতি করি তো সেটা কি বিনা বিচারে শেষ হয়ে যাবে? প্রধানমন্ত্রীর কাছে সব খবর আছে, কারা কি করে। তিনি সব খবর রাখেন এবং সবার খবর রাখেন। এ পর্যন্ত যতজনের বিরুদ্ধে, তার অফিসেরও কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপি আমলে, এই লুটপাটের আমলে তারা কি তাদের কোনো লোককে শাস্তি দিয়েছে? সরকারি অফিসের কাউকে শাস্তি দিয়েছে? প্রধানমন্ত্রীর অফিস ছিল দুর্নীতির আর এক কেন্দ্র। সেখান থেকে সব ব্যবসা বাণিজ্য কাজকর্ম বন্টন করা হতো। তা হাওয়া ভবনের নির্দেশে চলত বাংলাদেশের প্রশাসনের একটা বড় অংশ। তো সেটা কি কারো দৃষ্টির বাইরে ছিল? সবাই কি সেটা জানে না? এখন ভালো মানুষ সাজার চেষ্টা করছে। এখন দুর্নীতিবাজদের জনপ্রিয় বলা হচ্ছে। তারেক রহমান জনপ্রিয়, সবচেয়ে বয়স্করের ডিবি অফিসের কোরাল মাছকে কোথায় যে পালিয়ে গেছে খবরই নেই তার। আর প্রতিদিনই বলে সরকার এই কয়েকদিনের মধ্যেই চলে যাবে, পালিয়ে যাবে। এই ফখরুলের মুখে, মির্জা ফখরুল, তারপরে বয়স প্রতিনিয়ত উচ্চারণ করত
তারপর নির্বাচনের পরে সরকার শেষ হয়ে যাবে, টিকতে পারবে না 5 দিনও। এখন তো 5 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল। অর্থনীতি, সারা দুনিয়ায় অর্থনীতির অবস্থা খারাপ। আজকে সাউথ আফ্রিকার মতো দেশ, সেখানেও আজকে করাপশন একটা ইস্যু, আনএমপ্লয়মেন্ট একটা ইস্যু, এবং মূলত ইনফ্লেশন, করাপশন, আনএমপ্লয়মেন্ট, এই 3টা ইস্যুর জন্য তাদের পার্লামেন্ট ইলেকশনে আজকে দে আর লুজিং মেজরিটি। তারা মেজরিটি লুজ করছে। এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশ সেখানে সামলাচ্ছে। আজকে বলা হচ্ছে নেলসন ম্যান্ডেলার দেশে 70% সম্পদের মালিক দেশে 30%, 70% সম্পদের সাউথ আফ্রিকা। আমরা তো সেখানে অনেক প্রতিকূলতার মধ্যেও একটা ভারসাম্য আমরা বজায় রাখতে পেরেছি, যে কারণে আজকে IMF, ওয়ার্ল্ড ব্যাংকও আমাদের বাজেটকে সাপোর্ট করে 500 মিলিয়নের মতো ওয়ার্ল্ড ব্যাংক বাজেট সাপোর্ট করছে, IMFও তাই করেছে। তো এখানে সম্ভাবনাটা একদম যদি না থাকে, অর্থনীতি ধ্বংসই হয়ে যাবে, তাহলে IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা কেন বাংলাদেশকে আজকে সম্ভাবনাময় দেশ হিসাবে সাহায্য করতে, সাপোর্ট করতে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করছে? তা আমি সেটাই আজকে মির্জা ফখরুলদের স্মরণ করিয়ে দিতে চাই।